মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। কি করলে তোমরা? ওকে ফিরিয়ে আনো দাদি, ওকে আমার কাছে ফিরিয়ে আনো। আমাকে আমার অকাত বুঝিয়ে দিয়েছে শাহজাদি দুনিয়া, কিন্তু এ কি? ওদের পা কোথায়? সকলের কোমরের নিচ থেকে বাকি দেহটা সাপের মতো। হায় হায় হায়, সুবহানাল্লাহ! এমন মেয়ে যদি বিয়ের রাতে আমাকে খুনও করে, তবু ওকে শাদি করতে রাজি আমি। আমার মেয়ের সর্বনাশ করা, আমি তোকে খুন করে ছাড়বো। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন পাতাল লোকের সর্পকন্যা প্রথম পর্ব। শাহজাদি দুনিয়াকে বিয়ে করার ইচ্ছায় শাহজাদা তাজ আল মুলুক পৌঁছে গেছে সেই কোন কর্পূর আর প্রবাল দ্বীপে। এই শাহজাদি দুনিয়া কিন্তু আমাদের শাহরাজাদের বোন দুনিয়াজাদ নয়। এ হলো কর্পূর আর প্রবাল দ্বীপের সুলতানের একমাত্র কন্যা শাহজাদি দুনিয়া। দারুণ বুদ্ধিমান মেয়ে সে। তার বুদ্ধির কাহানি শুনে শাহজাদা তাজ তার প্রেমে পড়েছে, কিন্তু শাহজাদি যে পণ করেছে সে বিয়ে করবে না। তাই বলে কি শাহজাদা হাল ছেড়ে দেবে? সেও ফন্দি ফিকির করে পরপর দুটো চিঠি পাঠায় শাহজাদিকে। কি লেখে তাতে জানে শুধু সে আর তার শাহজাদি। তবে যা লেখে তাই পড়ে শাহজাদির মাথায় খুন চেপে যায়। প্রথম চিঠির কড়া জবাবে দ্বিতীয় চিঠি পড়ে সে মোক্ষম একটা জবাব দেবে ঠিক করে। মোক্ষম একটা জবাব লিখতে বসে শাহজাদি, কিন্তু কি লিখবে? তাকে তার অকাত মনে করিয়ে দিতে হবে। একটা চুনোপুঁটি সওদাগর, সে কিনা শাহজাদিকে প্রেমপত্র পাঠাচ্ছে। খসখস করে জবাবটা লিখেও ফেলে সে। যদি বুদ্ধি থাকে তো লজ্জায় আর চিঠি পাঠানোর সাহস করবে না। বেয়াদব কোথাকার। চিঠি লিখে লিফাফায় পুরে মুখটা আঠা দিয়ে সেঁটে বৃদ্ধার হাতেই সেটা আবার পাঠায় তাজের কাছে। এই নাও বেটা, তোমার চিঠির জবাব। জবাব পড়ে রাগে তাজের মুখ লাল হয়ে ওঠে। দোস্ত আজিজ শাহজাদা তাজের মুখ দেখে বুঝতে পারে গতিক সুবিধের নয়। সে জানতে চায় কি হয়েছে। উত্তরের শাহজাদির চিঠিটা শাহজাদা এগিয়ে দেয় দোস্তকে। ময়ূর পাখি, কিন্তু সব পাখি ময়ূর নয়। ভাগাড়ে চড়ে বেড়ানো শকুনকেও পাখি বলা হয়। এর মানে বুঝতে পারলে না দোস্ত? শাহজাদি নিজেকে ময়ূরের সঙ্গে তুলনা করেছে আর আমাকে শকুন বলেছে। শকুন? আমাকে আমার অকাত বুঝিয়ে দিয়েছে শাহজাদি দুনিয়া। অকাত? অকাত। এবং অকাত বোঝাতে শাহজাদা তাজকে শকুনের সঙ্গে তুলনা করা শাহজাদির ক্ষেত্রে ভুল কিছু নয়। সে তো আর জানে না যে তাজ নিজে কার ছেলে, কোন রাজত্বের শাহজাদা সে। বৃদ্ধা তো তাকে সওদাগর বলে পরিচয় দিয়েছে, তাহলে কি নিজের আসল পরিচয়টা জানিয়ে দেবে শাহজাদা তাজ? এখনই নয়। শাহজাদা দোকান ফেলে বৃদ্ধাকে নিয়ে হাজির হয় তাদের ভাড়া বাড়িতে উজিরের কাছে। উজির সব শুনে বুদ্ধি দেয়। এভাবে হবে না হুজুর, চিঠি চালাচালি নয়। আপনি বরং বৃদ্ধাকে লোভ দেখান। লোভে ফেলে ওকে বলুন শাহজাদির সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতে। আমার বিশ্বাস সে আপনাকে দেখলে আপনার রূপে অনেকটাই ভুলে যাবে, আর তাকে সামনে পেলে আপনার কাজটাও অনেক সহজ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? নাকি তুমি আমাকে পাগল পেয়েছো? কেন?
শেহজাদি পুরুষ মানুষ মোটেই দেখতে পারেন না। তার দু চোখের বিষ হলো এই পুরুষ জাতটা। হ্যাঁ, সে কি কি বলছো দাদি? ঠিকই বলছি বেটা। এই জন্যই তো শেহজাদি শাদি করছে না। কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল শেহজাদির জন্য। এই তো কদিন আগে ওই সবুজ দেশের সুলতান তার শেহজাদার জন্য লোক পাঠিয়েছিল। সেটিও নাকচ করে দিয়েছে শেহজাদি। সবুজ দেশের সুলতানের শাহজাদা যে সেই কথা বলে না তাজ বৃদ্ধাকে। খুব বোকার মতো মুখ করে জিজ্ঞেস করে, কিন্তু কেন দাদি? কি দোষ করেছে পুরুষজাত? আর বলো কেন বেটা, এই যে আগে না এমনটা ছিল না মেয়েটা। তারপর যে কি হলো, একদিন আমায় একটা স্বপ্ন দেখেছে বলল। স্বপ্ন? কি স্বপ্ন? শাহজাদে দুনিয়া একদিন ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে এক শিকারী ফাঁদ পেতেছে পাখি ধরার জন্য। জাল বিছিয়ে তার উপর দানা ছড়িয়ে দিয়েছে। একজোড়া তোতা সেই দানার লোভে জালে এসে বসে। দানা খেতে খেতে পুরুষ তোতার পা ফেঁসে যায় জালে। সে ছটফট করতে থাকে। তাকে বাঁচাতে ছুটে আসে মেয়ে তোতাটা। ঠুকরে ঠুকরে জালটাকে ছিঁড়ে ফেলে মেয়েটা। পুরুষ তোতাটা খালাস পেয়েই উড়ে গিয়ে বসে গাছের ডালে। কিন্তু ততক্ষণে মেয়েটার পা ফেঁসে গেছে জালে। সে আর উঠতে পারে না। ঠিক তখনই শিকারী ফিরে আসে আর মেয়েটাকে ধরে ফেলে। পুরুষটা শিকারীকে দেখে পালিয়ে যায়। আর সেই স্তক ওই পুরুষ জাতটার ওপর বিশ্বাস উঠে গেছে শেহজাদির। কিন্তু এ তো স্বপ্ন, এ আবার সত্যি হয় নাকি কখনো? সে আর তাকে কে বোঝাবে বলো? তা বললে তো হবে না, বোঝাতে হবে। এভাবে একটা স্বপ্নকে সত্যি মেনে বসে থাকলে তো আর জীবন চলবে না। না না না, ও আমি পারবো না। তুমি তার রাগ জানো না বেটা। সে রেগে গেলে যে কি করে বসবে কোনো ঠিক নেই। চাই কি তলোয়ার দিয়ে টুকরো করে ফেলবে। আর তোমাকে তো করবেই, সঙ্গে সঙ্গে আমাকেও রেয়াত করবে না। না না, আমি এই কাজটা করতে পারবো না। না 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 না। জানের ভয় কার নেই? সুতরাং বুড়ি শাহজাদা তাজ আল মুলুককে কিছুতেই শাহজাদি দুনিয়ার সঙ্গে দেখা করিয়ে দিতে চায় না। হাজারো লোক দেখানোর পরেও সে রাজি হয় না। শোনো বেটা, আমি যে তোমার চিঠি দুবার নিয়ে গেছি, এই ঢের। এর চেয়ে বেশি কিছু আর আমি করতে পারবো না। আমি চললাম। তবে একটা দারুণ খবর দিয়ে যায় বৃদ্ধা। শোনো বেটা, শেহজাদি মাঝে মাঝে তার বাগান বাড়িতে আসে, আনন্দ ফুর্তি করে, আর মন ভরে গেলে মহলে ফিরে যায়। যে বাগান বাড়িতে আজিজ দেখেছিল শাহজাদিকে। শোনো, আগামী 7 দিন পরে আবার শেহজাদি আসবে তার বাগান বাড়িতে। বাড়িটা আমি ভালোই চিনি দোস্ত, তোমাকে আমি নিয়ে যেতে পারি। তাহলে দেরি করে লাভ কি দোস্ত? চলো একবার দেখে আসি। কি বলেন উজি সাহেব? আলবাত, চাইকে শেহজাদির সঙ্গে দেখা করার কোনো ফিকিরও বেরিয়ে যেতে পারে। ফিকির বেরোয়, উজিরের মাথা থেকেই বের হয় ফিকিরটা। বাগান বাড়িটা অনেকদিন ধরে রং করা হয়নি। বাইরে থেকে দেখতে অনেকটা ভুতুড়ে বাড়ির মতো লাগছিল। আর এটাকে তুমি বাগান বলছো? এ তো দেখছি ঝোপঝাড় আগাছায় ভরা। এমন কিন্তু ছিল না। আমি যখন এসেছিলাম তখন বেশ ঝকঝকে তকতকেই ছিল। বাগানে কত বাহারি গাছ ছিল, কত রকমের ফুল ফুটেছিল এখানে। আর ফোয়ারাটা কোথায়? হ্যাঁ সত্যি তো, এখানে ফোয়ারাটা কোথায়? তাহলে তুমি যে বলছিলে ফোয়ারা থেকে পানি খেয়েছিলে ওই যেদিন প্রথম তুমি দেখো শাহজাদিকে, ওটা না, এই বাগানটা না। এই বাগানের চারদিকে দেখো কিরকম
বড় বড় পাঁচিল দেওয়া দেখছো না? এখানে ঢুকবো কি করে? কারোর বাড়ির বাগানে কি হুটপাট ঢোকা যায়? তুমি বলো না, চোর বলে তাড়া করলে? তার মানে আরও একটা বাগান আছে? ওটা আমজনতার জন্য। আজিজের সঙ্গে সেই বাগানটাও ঘুরে দেখে তারা। এই দেখো, এই সেই ফোয়ারা। আর আমি এখানেই বসতাম। ওই যে দেখো, ওই জানলাটায় এসে দাঁড়াতো শেহজাদি। তাহলে উজির সাহেব, আমিও কি আজিজের মতো এখানে এসে বসা শুরু করব? আমার মনে হয় তাতে লাভ হওয়ার সম্ভাবনা কম হুজুর। তার চেয়ে বরং ওই ভুতুড়ে বাড়িটাকেই রং টং করে ভদ্রস্থ করলে লাভ আছে। সেই সঙ্গে বাগানটাকেও যদি সাজিয়ে তোলা যায়, নিদেন পক্ষে আগাছা পরিষ্কার করে, তাহলে আরো ভালো। তাতে শেহজাদি খুশি হবেন। আর একটা কাজ করতে হবে রং করার সময়। কি? একটা ছবি আঁকাতে হবে। একটা নয়, 2 দেওয়ালে 2টো। বাড়ির মালিককে দিনার দিয়ে খুশি করে বাড়ি রং করানোর কাজ শুরু করে শেহজাদা, এবং উজিরের বুদ্ধিতে বসার ঘরে 2টো দেওয়ালে 2টো ছবিও আঁকায়। একটা দেওয়ালে আঁকবে এক শিকারী পাখি ধরার জন্য জাল ফেলে লুকিয়ে আছে। একটা মেয়ে তোতার পা ফেঁসে গেছে জালে, ছেলে তোতাটা ফাঁসটা ঠোঁট দিয়ে খুঁটছে। আর অন্যটায় আঁকবে পুরুষ তোতাটার পা আটকে গেছে জালে। যেখানে মেয়ে তোতাটা আটকে ছিল সেই জায়গায় জালটা ছেঁড়া, মেয়ে তোতাটা উড়ে পালাচ্ছে। এ কি? এই ছবি কি আঁকলো দাদি? এ তো ঠিক আমার স্বপ্নের মতো। কিন্তু 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 কি বেটি? আমার স্বপ্নে তো ছিল ছেলে তোতাটা পালাচ্ছে আর মেয়ে তোতাটা আটকে গেছে জালে। বাড়িতে নতুন রং দেখে খুব খুশি হয়েছিল শেহজাদি দুনিয়া, কিন্তু নিজের স্বপ্নকে ছবিতে উল্টো দেখে তাজ্জব বনে যায় সে। মনটা তেতো হয়ে যায় তার। ওটা তোর ভুল বেটি। ঘুম ভেঙে উঠে তুই মেয়ের জায়গায় ছেলে আর ছেলের জায়গায় মেয়ে বসিয়ে দিয়েছিলি। আসলে মেয়ে তোতাটাই পালিয়েছিল। হ্যাঁ। বৃদ্ধাকে মানতে চায় না শেহজাদি দুনিয়ার মন। এত বড় ভুল করেছে সে, কিন্তু হাজারবার চেষ্টা করে স্বপ্নটাও যে মনে করতে পারে না সে, তাই সে খুশি হতে পারে না। দিন কেটে যায় দিনের মনে, গুম মেরে বসে থাকে শেহজাদি। এত বড় ভুল হলো আমার, মেয়ে আর ছেলে গুলিয়ে ফেললাম। হতেই পারে, তাতে এত অবাক হওয়ার কি আছে? খোয়াবি তো। হোক না খোয়াব, তাই বলে আমি করব ভুল? ভুল সকলের হয়, আর তোর হবে না কেন? তুমি বুঝতে পারছো না দাদি, এটা অত সহজ কথা নয়। এই একটা স্বপ্ন পুরুষ চাঁদটার সম্পর্কে আমার ধারণা স্পষ্ট করে দিয়েছে। আমি পুরুষ চাঁদটাকে চিনতে পেরেছি। ওরা স্বার্থপর, বেঈমান, সুবিধাবাদী। আচ্ছা, তোর আব্বাও কি তাই? নিতান্ত বদনসিব ছাড়া কোন মেয়ে বলে যে তার আব্বা স্বার্থপর, বেঈমান, সুবিধাবাদী? বলতে পারে কোনো মেয়ে? মেয়েদের কাছে তো তাদের আব্বারা বরাবরই শ্রেষ্ঠ পুরুষ, নিশ্চিন্ত আশ্রয়, ইলাহি ভরসা। শেহজাদি দুনিয়ারও তাই সে দাদির কথায় চিৎকার করে ওঠে। দাদি! চিৎকার করিস না বেটি। আমি মানছি কিছু পুরুষ আছে যারা স্বার্থপর, যারা বেঈমান, যারা সুবিধাবাদী, কিন্তু সবাই নয়। তোর আব্বার মতো ভালো পুরুষও আছে। আর এই যে স্বার্থপর, বেঈমান, সুবিধাবাদী কি শুধু পুরুষরাই হয়? হ্যাঁ, মেয়েরা হয় না? বৃদ্ধ দাদির কথার মর্ম বুঝতে পারে দুনিয়া, বুঝতে পারে একটা স্বপ্নকে সত্যি ভেবে সে কি ভুল করেছিল। তুমি ঠিকই বলেছ দাদি, সত্যি আমি ভুল করেছি। স্বীকার করে শেহজাদি দুনিয়া। দাদি তার মাথায় হাত বুলিয়ে বলে, হয় রে বেটি, হয়, অমন ভুল হয়। তুই কটা পুরুষকে দেখেছিস কাছ থেকে?
একটা ভালো ছেলে দেখে শাদি কর, দেখবি সব ভুল কেটে যাবে। হায় আল্লাহ, শাদির কথা শুনে অমন দৈত্য দানুর মতো হাস আর কি হলো? আমায় কোন ছেলে বিয়ে করবে দাদি? আমি নিজেই তো ঢাক পিটিয়ে সে রাস্তা বন্ধ করে দিয়েছি। বলে দিয়েছি শাদির রাতে বরকে খুন করে নিজে খুন হব। বললেই বা মানছে কে শুনি? তারপরেও তো সম্বন্ধ এসেছে, একবার একবার রাজি হয়ে দেখ না। তোর আব্বা তোর জন্য কত পাত্র ধরে আনবে, তখন কাকে ছেড়ে কার গলায় ঝুলবি সেটা ঠিক করতে পারবি না। এটা কিন্তু ভালো বলেছো দাদি। আচ্ছা দাদি, এমন করলে কেমন হয়? কেমন করলে? ধরো আমি যদি একসঙ্গে 3-4টে ছেলের সঙ্গে শাদি করি। মূলো যা, বেটির আমার কথা শোনো, অসভ্য কোথাকার। কেন? অসভ্যতা কি আছে? ছেলেরা যদি 2-3-4টে করে বিয়ে করতে পারে, হারেমের রক্ষিতা রাখতে পারে, তাহলে মেয়েদের দোষ কোথায়? চুপ কর মুখ পুরি। পুরুষদের প্রতি শেহজাদি দুনিয়ার ভুল ধারণা তো ভাঙে, কিন্তু শেহজাদা তাজের সঙ্গে দেখা করা যে এখনো বাকি। শেহজাদি দুনিয়ার ভুল ভাঙার খবর সময় মতো তার কানে পৌঁছে দেয় বৃদ্ধা, এবং তারপর শোনো দাদিজান, এবার আমার একটা উপকার করতে হবে তোমায়। বলো বেটা বলো, তুমি শেহজাদির এত বড় একটা উপকার করে দিলে গাঁটের দিন আর খরচ করে, আর আর আমি তোমার উপকার করব না তা কি হয়? বল বলো কি করতে হবে বল। আমাকে তার সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। সে আর এমন কি কথা? শোনো, শেহজাদি যখন এই বাড়িতে থাকে তখন ওই পাহারা টাহারা বিশেষ একটা থাকে না। হ্যাঁ, তুমি তুমি আজ বিকেলে একটা কাজ করো, একেবারে শেহজাদাদের মতো সেজে গুজে ওই বাড়ির বাগানে গিয়ে ঘাপটি মেরে বসে থাকবে। দেখবে বাগানের পশ্চিম দিকে একটা কেয়া ঝোপ আছে, ওখানে তুমি থেকো, আমি শেহজাদিকে ভুলিয়ে পালিয়ে নিয়ে আসবো বাগানে। তবে বাকিটা কিন্তু তোমায় করতে হবে। এতেই হবে দাদি। এই নাও। কি এটা? নাও ধরো, এতে 1000 দিনার আছে। না বেটা না, এই কাজের জন্য আমি দাম নেব না। শেহজাদির বহুত বড় একটা উপকার করেছো তুমি। এবার যদি ভালোই ভালোই শেহজাদির সঙ্গে শাদিটা করে ফেলতে পারো। কি বলছো দাদি? হ্যাঁ গো বেটা, হ্যাঁ আমি ঠিকই বলছি। বয়সটা তো আর আমার কম হলো না, তোমাদের এই বয়সটা পার করে তবে এই বয়সে এসেছি। আমি সব বুঝতে পারি। কি বুঝতে পারো তুমি? একটা ছেলে একটা মেয়ের জন্য এত কেন করে আমি বুঝি না ভেবেছ? দাদি, তুমি ছেলে ভালো, আমার তোমাকে বেশ ভালো লেগেছে। তোমাকে খুব ভালো মানাবে আমার আমার দুনিয়ার সঙ্গে। আর আর আমি তোমায় বলছি বেটা, আমার দুনিয়া খুব ভালো মেয়ে, এক রত্তি আমি বাড়িয়ে বলছি না। তুমি তুমি খুব সুখী হবে। বৃদ্ধা শেহজাদা তাজের উদ্দেশ্য বুঝে ফেলায় একদিকে ভালোই হয়। আপনার কাজটা অনেকখানি সহজ হয়ে গেল হুজুর। কারণে অকারণে এই বৃদ্ধার আপনি সাহায্য পাবেন। তবে আমার একটা পরামর্শ আছে। কি
কি পরামর্শ উজি সাহেব? এখনই আপনার আসল পরিচয়টা না দেওয়াই ভালো। আমিও সেটাই ভেবেছি। তবে আপনাকে একটা কথা বলতে পারি উজি সাহেব? কি কথা হুজুর? শেহজাদি দুনিয়া তেমন মেয়ে নয়, ধন দৌলতের লোভ তার নেই। সে কি, এখনো তো তাকে চোখের দেখা দেখেননি, এখনই এত মানে বিশ্বাস? বিশ্বাস নয় বলছি, কারণ সে যদি দৌলতের লোভী হতো তাহলে আমাদের আজিজ মিয়ার দিকে হাত বাড়াতো না। সেটা তো যৌবনের ভুলও হতে পারে। দেখা যাক। সেদিন বিকেল হতেই এক্কেবারে শেহজাদার সাজিয়ে সেজে শেহজাদা তাজ হাজির হয়ে যায় শেহজাদির বাগান বাড়িতে। মালির সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল, সুতরাং বাড়িতে ঢুকতে কোনো অসুবিধা হয়নি। শুধু কটা দিনার ধরিয়ে দিতে হয় মালির হাতে। এটা রাখ, তোর বকশিস। বাড়িতে ঢুকে বাগানের পশ্চিমের সেই কেয়াঝোপের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে শেহজাদা। উফ, বসে বসে কোমর ব্যথা হয়ে গেল। এরা আসবে কখন? আবার আসবে তো? আসে। শেহজাদি দুনিয়াকে বাগানে নিয়ে আসে বৃদ্ধা। সেই পরন্তু বিকেলের আলোয় শেহজাদিকে দেখে শেহজাদা তাজের মন পিছলে যায়। হায় হায় হায়, সুবহানাল্লাহ! এমন মেয়ে যদি বিয়ের রাতে আমাকে খুনও করে তবু ওকে শাদী করতে রাজি আমি। আসার সময় অনেক কিছু ভেবে এসেছিল শেহজাদা। ভেবে এসেছিল প্রথমেই একটা লম্বা কুর্নিশ করবে সে শেহজাদিকে। শেহজাদি নিশ্চয়ই অবাক হবে তাকে দেখে। তখন সে কি বললে, শেহজাদা উত্তরে কি বলবে, সব বেশ গুছিয়ে নিয়ে এসেছিল মনে মনে। কিন্তু সেসব কিছুই আর মনে থাকে না শেহজাদার। বাগানে ঢুকে বুড়ি শেহজাদিকে নিয়ে চলে আসে কেয়া ঝোপের কাছে, আর শেহজাদাও সব ভুলে উঠে দাঁড়ায়। হায় আল্লাহ, কে ওখানে? ব্যাস ওইটুকুই। শেহজাদি দুনিয়া ওর চেয়ে বেশি আর কিচ্ছু বলতে পারে না। সে অপলক চেয়ে থাকে শেহজাদার দিকে। কথা হারিয়ে ফেলে সে, ভুলেই যায় যে একটা অপরিচিত লোক তার খাস বাগিচায় ঢুকেছে। তার সামনে দাঁড়িয়ে আছে শেহজাদি, নাকাব ছাড়া। সে তো আর শেহজাদা তাজকে চেনে না। এই এই কে রে তুই? হ্যাঁ, এই বাগানে ঢুকেছিস কি করে? হ্যাঁ মালি, এই মালি, হারামজাদার বেটা! বৃদ্ধার ডাকে ঘোর ভাঙে দুজনের। শেহজাদি মৃদু স্বরে বলে, আহ, দাদি, চিৎকার করছো কেন? করব না? তোর বাগিচায় ঢুকে পড়েছে। মালি কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে নাকি? দেখতে পাইনি? ভাগ্যিস। মানে আপনি দাদির কথায় কিছু মনে করবেন না, ও বুড়ি এমনই। এমনই মানে? মানে আর বলতে পারে না শেহজাদি। তার আগেই এসে দাঁড়ায় মালি। বুড়ি তাকে ধমকে হুকুম করে, কোথায় থাকিস সব ফাঁকিবাজের দল? অচেনা লোক ঢুকে পড়েছে, খেয়াল রাখিস না? বের কর, বের কর এক্ষুনি। সত্যিই তো খেয়াল রাখা উচিত মালির। খেয়াল রাখার জন্যই তো সে আছে। সে তো আর বলতে পারে না শেহজাদির সামনে যে বকশিস নিয়ে সে শেহজাদা তাজকে ঢুকতে দিয়েছে বাগানে। উল্টে নিজের আনুগত্য দেখাতে সে তাজকে টেনে ধরে বের করে দেয়। বৃদ্ধাও শেহজাদিকে সময় দেয় না, টানতে টানতে নিয়ে ঢুকে যায় ঘরে। আরে কি করছো তোমরা? দাদি, আমাকে ছাড়ো। দাদি, কি করলে তোমরা? ওকে ফিরিয়ে আনো দাদি, ওকে আমার কাছে ফিরিয়ে আনো। আমি ওর কাছে ক্ষমা চাইবো। এত করে বলছি তবু বুঝছিস না? কে না কে একটা ছোকরা শেহজাদাদের মতো সাজলেই কি সে শেহজাদা হয়ে যায় নাকি? হ্যাঁ, না না না, আমি এসব কিচ্ছু জানি না। তুমি ওকে ফিরিয়ে আনো দাদি, ফিরিয়ে আনো। আচ্ছা
আচ্ছা দাঁড়া, দেখি দেখি আমি কি করতে পারি। হ্যাঁ, বৃদ্ধা দেখে ওষুধে কাজ দিয়েছে, সুতরাং সে ছোটে তাজের ঘরে। তাকে দেখে তাজ তো একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। এটা কেমন বদতমিজি হলো দাদি? তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে। রাগ করো না বেটা, যা করেছি একদম ঠিক করেছি। হ্যাঁ, তাই তো সে আমাকে পাঠিয়েছে তোমাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। শেহজাদি দুনিয়া ডেকেছে? এ তো যেন আকাশের চাঁদ হাতে পাওয়া। সঙ্গে সঙ্গে তার ছুট লাগাতে যায়। চলো। আরে কোথায় যাব? কেন, শেহজাদির কাছে? বুদ্ধু নাকি গো তুমি? কেন? আরে খেলটা একটু জমতে দাও। আর কি জমবে? জমবে জমবে, সবুর করো, আরো জমবে। আমি যাব না। আরে বাবা, যাবে যাবে, তবে কাল সকালে। বৃদ্ধা তাকে থামায়। শেহজাদা তাজ বৃদ্ধার কথা কিছু বুঝতে পারে না। সে পুরো বেওকুফ বনে যায়। শেহজাদি যখন ডেকেছে তখন দেরি করে লাভ কি? বৃদ্ধা ফিক করে হেসে বলে, লাভ আছে বেটা, বহুত লাভ আছে। কাল সকালে আমি আবার আসবো। এবং ঠিক তাই। পরদিন সকালে শেহজাদার ভাড়া বাড়িতে এসে হাজির হয় বুড়ি, হাতে একটা সালোয়ার কামিজ আর বোরখা। এগুলো কি হবে? শেহজাদির অন্দর মহলে ঢুকবে তুমি। তা কি সেটা পুরুষ বেশে ঢুকবে নাকি? লোকে দেখলে বলবে কি? আমাদের শেহজাদির কোনো মান-ইজ্জত নেই? শেহজাদা তাজকে বৃদ্ধা সালোয়ার কামিজ পরিয়ে বোরখায় মুখ ঢেকে পৌঁছে দেয় শেহজাদির ঘরের সামনে। এবার যা করার তোমাকেই করতে হবে। হ্যাঁ, আমি আর এসবের মধ্যে নেই। আমি বরং এখানে পাহারায় রইলাম, কেমন? বৃদ্ধা শেহজাদির ঘরের দোরে পাহারায় বসে। শুরু হয় তার সেখানেই খাওয়া, সেখানেই ঘুম। গোটা একটা মাস সেখানে বসে পাহারা দেয় বৃদ্ধা। এই এক মাস শেহজাদির ঘরের দরজা আর খোলে না। ঘরের ভিতরে শেহজাদা তাজ আর শেহজাদি দুনিয়া চুটিয়ে প্রেম করে তারা এই এক মাস ধরে। 1 মাস হয়ে গেল ওয়াজির সাহেব। শাহজাদাকে ওই বুড়ি নিয়ে গেছে শাহজাদির কাছে। তারপর থেকে আজ 1 মাস শাহজাদার কোনো খবর নেই। সেটাই তো চিন্তার বিষয় আজিজ মিয়া। কি যে হলো ছেলেটার? মালিটাও বলছে যে সে শেহজাদাকে ঢুকতে দেখেনি এই বাড়িতে। তাহলে শেহজাদা গেল কোথায়? আমার মনে হয় আর দেরি করা উচিত হবে না ওয়াজির সাহেব। এবার আমাদের সুলতানকে খবরটা দেওয়া উচিত। আমিও সেটাই ভাবছি, কিন্তু সুলতানকে বলবো কি? সুলতান তো জানতে চাইবেন যে আমরা কি করছিলাম। তিনি প্রশ্ন করবেন যেতে কেন দিলাম শেহজাদাকে। তাই বলে জানাবেন না তাকে? জানাতে তো হবেই, যদি কোনো অঘটন ঘটে থাকে। ঘটে থাকে মানে? নির্ঘাত ঘটেছে, নইলে একটা মানুষ এতদিন বেপাত্তা থাকতে পারে? সেটাই সেটাই। দোহাই আপনার, দোহাই, আর দেরি করবেন না উজির সাহেব। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। সুতরাং উজির সিদ্ধান্ত নেয় তারা ফিরে যাবে সবুজ দেশে। কিন্তু তার আগে একবার কর্পূর ও প্রবাল দ্বীপের সুলতানের কাছে যাওয়া দরকার আজিজ মিয়া। কেন? হয়তো কিছু খবর পাওয়া যাবে, কোনো সাহায্যও পাওয়া যেতে পারে। একবার ওখানে যাওয়া উচিত আমাদের। কিন্তু তাহলে সব জানাজানি হয়ে যাবে যে। আজ না হলে কাল হবে। আমাদের সুলতান যখনই জানতে পারবেন যে শেহজাদার নিরুদ্দেশ, তখনই হবে। তাহলে আজ জানাজানি হলে আর ক্ষতি কি? এদিকে কর্পূর ও প্রবাল দ্বীপের সুলতানও 1 মাস মেয়েকে না দেখে চিন্তিত হয়ে পড়ে। কি হলো কি মেয়েটার? বাগান বাড়িতে গেল 1 মাস হয়ে গেছে, এখনো ফিরল না। এতদিন ওই বাড়িতে পড়ে থাকার মেয়ে তো সে নয়। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। গন্ডগোলটা যে কি সেটা লোক পাঠিয়ে জানতে পারে না সুলতান। লোক জানায় যে শেহজাদি ঘরের দরজা বন্ধ করে বসে আছে। সে কি?
1 মাস ধরে ঘরের দরজা বন্ধ করে বসে আছে। কেউ জানানোর প্রয়োজন মনে করেনি আমায় একবার। সুলতান ছোটে তার শেহজাদির কাছে এবং ঘরের সামনে বৃদ্ধাকে দেখে বলে, শেহজাদিকে বলো আমি দেখা করব। জি হুজুর, তাকে কি আমি দরবারে যেতে বলবো? না না, আমি দেখা করব বলো। এখনই ওকে খবর দাও, তারপরে আমি ঢুকছি। কোথায় ঢুকবেন হুজুর? আরে ওর ঘরে ঢুকবো, ওকে বলো। শেহজাদির ঘরে ঢুকবে সুলতান? শুনেই তো বৃদ্ধার জানটা কলিজা থেকে হাওয়া হয়ে যায়। সেই নিয়ে বিনিয়ে বলে, আপনি আপনি কেন এত কষ্ট করবেন হুজুর? আমি এক্ষুনি শেহজাদিকে হাজির করছি আপনার দরবারে। উফ, আরে সরো সরো, দিতে হবে না খবর তোমাদের। সরো তো, সরো। বৃদ্ধার কথায় সুলতান বিরক্ত হয়, আর দাঁড়িয়ে সময় নষ্ট করে না সে। বৃদ্ধাকে ঠেলে সরিয়ে দরজা খুলে ঢুকে পড়ে শেহজাদির ঘরে এবং যা দেখে তাতে তার খুন চড়ে যায় মাথায়। কি? এই জন্য 1 মাস বিপত্তা। এই জন্য এই বাড়িতে বারবার আসে, বিছানায় পুরুষ নিয়ে শুয়ে ফুর্তি করছে আমার মেয়ে। তাই তাই তার বিয়েতে এত আপত্তি। রাগে দুঃখে সুলতান চিৎকার করে ওঠে। তার চিৎকারে ঘুম ভেঙে চমকে উঠে বসে শেহজাদি ও শেহজাদা। শেহজাদি বোঝানোর চেষ্টা করে, আব্বা 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 ও তাজ আল মুলুক, সবুজ দেশের শেহজাদা। সুলতান কোনো কথা শোনে না। শেহজাদির চুলের মুঠি ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে আসে তাকে দরবারে। ইয়াদব, আমার মেয়ের সর্বনাশ করা। আমি তোকে খুন করে ছাড়বো। এ কি করছেন হুজুর? সুলতানকে থামায় সবুজ দেশের উজির। সে আজিজকে নিয়ে হাজির হয়েছে দরবারে শেহজাদা তাজেরই খবর নিতে। থামুন হুজুর, থামুন। উনি আমাদের শেহজাদা, শেহজাদা তাজ আল মুলক। ছেড়ে দিন শেহজাদাকে, এক্ষুনি ছেড়ে দিন, নইলে সর্বনাশ হয়ে যাবে। শেহজাদা? সবুজ দেশের শেহজাদা? মানে সুলতান সুলেমান শাহর বেটা? নিমেষে পরিস্থিতি বদলে যায়। সুলতান শেহজাদাকে ছেড়ে তো দেয়, তার কাছে রীতিমতো মাফ চায়। আমায় মাফ করে দাও বেটা, আমায় মাফ করে দাও। আমি তোমার গুনাহগার। সুলতান খুব খুশিও হয় শুনে যে তার বেটির সঙ্গে শেহজাদা তাজ শাদী করতে চায়। আমি তো আগেই রাজি ছিলাম বেটা। হ্যাঁ, যখন তোমাদের উজির সাহেব এই প্রস্তাব নিয়ে এসেছিলেন, বেঁকে বসেছিল তো আমার বেটি। সে যা করলো তখন। বিয়ের রাতে নতুন বরকে খুন করবে বলেছিল তো? হ্যাঁ, যাক যাক, বাদ দাও সব কথা। বলো তো কাজী ডাকি? তার বলতে সেদিন থেকে কর্পূর আর প্রবাল দ্বীপে 1 মাসের জন্য উৎসব ঘোষণা করে সুলতান। 1 মাস ধরে আনন্দ ফুর্তি করে নতুন বিবি নিয়ে দেশে ফেরে শেহজাদা তাজ আল মুলুক। আর আজিজের কি হয়? সে আর সবুজ দেশে ফেরে না, সে তার নিজের দেশ কর্পূর আর প্রবাল দ্বীপেই থেকে যায়। ওই যে কাপড়ের দোকানটা খোলা হয়েছিল, সেখানেই পাকাপাকি ভাবে ব্যবসা করতে থাকে সে। কার ভালোবাসা কোথায় যে লিখে রাখেন আল্লাহ, সে একমাত্র তিনি ছাড়া আর কেউ জানে না। এমন কেন বলছেন হুজুর? এই আজিজ মিয়ার কথা শুনে দেখো দুনিয়াজাদ, আজিজ মিয়ার জীবনে এক সময় আজিজা তো ছিলই, শেহজাদির দুনিয়াও এসেছিল, কিন্তু সে আজিজাকেও পেল না, আবার শেহজাদি দুনিয়াকেও আপন করতে পারল না। সে তো হলো, এবার নতুন কাহিনী হবে না? রাজ্যে এখনো বাকি আছে। হ্যাঁ, হবে তো। কি বেগম, কিসের গল্প শোনাবে এবার? এবার শুনুন সর্পকন্যাদের কাহিনী। সর্পকন্যা? হ্যাঁ, সর্পকন্যা, পাতাল লোকের সর্পকন্যা।
সে অনেক অনেক দিন আগেকার কথা। গ্রিস দেশে একজন খুব বড় পণ্ডিত মানুষ ছিলেন। নাম ছিল তার ড্যানিয়েল। তার অনেক শিষ্য ছিল। তারা রোজ নিয়ম করে তার কাছে আসতো, তার বাণী শুনত, তার কাছে অনেক কিছু জানতো, শিখত। ড্যানিয়েলকে তার শিষ্যরা ঈশ্বরের মতো শ্রদ্ধা করত। কিন্তু ড্যানিয়েলের কোনো সন্তান ছিল না। এটাই ছিল ড্যানিয়েলের একমাত্র দুঃখ। এত লেখাপড়া, এত পুঁথিপত্র, এত শিষ্য, কি হলো এসব করে? জীবনটাই আমার বেকার। একটা সন্তান হলো না। কি যে হবে কে জানে। বুড়ো হয়ে যাচ্ছি দিনকে দিন। কাকে দিয়ে যাব আমার এই পুঁথিপত্র? কে এসব রাখবে যত্ন করে? এই একটা কারণে ড্যানিয়েলের জীবনে সুখ ছিল না। কথায় বলে, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর মর্জি নিয়ে। ড্যানিয়েলের ক্ষেত্রে আল্লাহর মর্জিটা ছিল একটু বেয়াড়া। তার বিবির পেটে বাচ্চা দিলেন আল্লাহ, কিন্তু দিলেন তো দিলেন এমন সময় দিলেন যখন ড্যানিয়েলের দিন ফুরিয়ে এসেছে। একদিন সে বিবিকে দুঃখ করে বলে, বুঝলে, জীবনে সব কিছুই পেলাম। যা যা চেয়েছিলাম, যতটা চেয়েছিলাম, তার চেয়ে অনেক অনেক বেশি পেলাম। কিন্তু পেলাম না শুধু সন্তান সুখ। ছি ছি, এই কথা কেন বলছো তুমি? আর তো কটা দিন, তারপরেই আমাদের বাচ্চা হবে। আর তুমি এখনই এমন অলক্ষণে কথা কইছো? এমন এমন খুশির দিনে এসব কথা কইতে আছে? বলো। না গো না, অলক্ষণে কথা নয়, আমি বাস্তব কথা বলছি। আমি বেশ বুঝতে পারছি যে আমার দিন ফুরিয়ে এসেছে। আদৌ সন্তানের মুখ দেখে যেতে পারবো কিনা তারই কোনো ঠিক ঠিকানা নেই। অমন কথা বলো না, দোহাই তোমার। অমন কথা শুনলে আমার যে খুব ভয় হয়। ভয় পেয়ে আর কি হবে? বরং এখন থেকেই মনটা শক্ত করো। আমাদের সন্তানের লালন পালনে যেন কোনো ত্রুটি না হয়, সে তোমার একাকেই করতে হবে। আমি থাকবো না তখন। আর একটা কথা তোমায় বলি। কি কথা? সন্তানের মুখ দেখার সৌভাগ্য আমার হলেও আমি নিশ্চিত সে বড় হওয়া অবধি আমি থাকবো না। আমার এত পুঁথিপত্র আমি ছাড়া কে আগলে রাখবে? এর মর্ম বুঝবে কে? তাই আমি সারা জীবনে যা শিখেছি তার সবটা সংক্ষেপে লিখে রেখে যাব। আমাদের সন্তান বড় হলে তুমি সেটা তার হাতে দিও। লিখতে বসে ড্যানিয়েল। তার সংগ্রহে ৫,০০০-এর বেশি পাণ্ডুলিপি। সংক্ষেপে লেখা কি অতই সহজ? তবুও সে করে। ৫,০০০ পাণ্ডুলিপির সারাংশ সে প্রথমে লেখে মাত্র ৫ পাতায়। তারপর সেই ৫ পাতা থেকে কমিয়ে সে মাত্র ১ পাতায় লিখে ফেলে। পরিশ্রমের ফলে আরও ভেঙে পড়ে তার শরীর। কিন্তু এখনো যে কাজ বাকি, একটা বড় কাজ বাকি। আমার এই সব পাণ্ডুলিপির একটা হিল্লে করতে হবে। এই জ্ঞান সাধারণ মানুষের হাতে দেওয়া চলবে না, তাহলে এর অপব্যবহার হবে। তাই সে তার সংগ্রহের সব পাণ্ডুলিপি সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। শুধু নিজের সন্তানের জন্য লেখা ওই একটি পাতা সে যত্ন করে রেখে দেয়। দেখতে দেখতে তার শেষ দিন ঘনিয়ে আসে। তখনও সন্তান জন্মায় না। সে তার বিবিকে ডেকে বলে, শোনো, আজ আমার ডাক এসেছে। আমার আর সন্তানের মুখ দেখা হলো না। আমি জানি আমার ছেলে হবে। তোমার শরীরের লক্ষণ দেখে
আমি সেটা বুঝতে পেরেছি স্পষ্ট। তাই আগে থেকেই আমি তার একটা নাম ঠিক করে রেখেছি। তুমি তার নাম রেখো হাসিব, আর সে যখন লায়েক হয়ে যাবে তখন তার হাতে এটা তুলে দিও। বলো এই হচ্ছে তার বাপের সম্পত্তি, তার বাপের সারা জীবনের কামাই। সে যদি এর মর্ম উদ্ধার করতে পারে তাহলে সে আমার থেকেও বড় পণ্ডিত হবে। সেই একটি পাতা বিবির হাতে তুলে ড্যানিয়েল শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মৃত্যুতে লোকের ঢল নামে বাড়িতে। রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। সকলে শোভাযাত্রা করে তার মরদেহ নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করে। এর কিছুদিনের মধ্যেই তার সন্তান জন্মায়। ড্যানিয়েলের ইচ্ছে মতো সন্তানের নাম রাখা হয় হাসিব। প্রথা অনুসারে জ্যোতিষী ডেকে তার ভাগ্য গণনা করা হয়। তার ভাগ্য গুণে জ্যোতিষী বলে, ছেলের ভাগ্যে বিদ্যা আছে, নাম যশ আছে, ধন সম্পত্তিও আছে, কিন্তু ছেলের যৌবনে একটা ফাঁড়া আছে। ওই ফাঁড়াটা কাটাতে পারলে ছেলে দীর্ঘায়ু হবে এবং সব পাবে, নচেত নয়। জ্যোতিষীর কথা শুনে তো ছেলের আম্মি চিন্তায় পড়ে যায়। পড়শিরা তাকে বোঝায়, অত চিন্তা করো না ভাই, জ্যোতিষীর কথা কি সব মেলে? এই আমাকেই দেখো না, জ্যোতিষী বলেছিল আমি নাকি সুলতানের বেগম হব, আর হলাম গিয়ে কসাইয়ের বেগম। ভুল কি বলেছিল জ্যোতিষী? তোমার বরের নাম তো সুলতান। আর সুলতান, অমন সুলতানের মুখে ঝাঁটা মারি দিনে দুবার। দিনে দিনে ছেলে বড় হয়। ছেলের লেখাপড়া শুরু করায় আম্মি, কিন্তু লেখাপড়া হয় না। ভাবা যায়, অত বড় পণ্ডিতের ছেলে বলে কথা, কিন্তু 15 বছর বয়স হয়ে গেল তবু একটা অক্ষর জ্ঞান হলো না। সবার তো সব হয় না ভাই। বাপ পণ্ডিত ছিল বলে ছেলেও হবে এমন কোনো কথা আছে নাকি? আমার স্বামী তো দর্জি, আর ছেলেটাকে দেখো, বাড়িতে লুকিয়ে ফৌজের নাম লিখিয়ে এসেছে। শুনেছি লড়াইটাও নাকি ভালোই করে। এই কদিনেই সুলতানের নেক নজরে পড়ে গেছে সে। সুলতান তাকে নিজের দেহরক্ষী করে নিয়েছে। আমি এদিকে ভয় ভয় মরি। কোন দিন না ভালো মন্দ কিছু হয়ে যায় আমার বেটার। তোমার ছেলে তো বাপের দিকে গেছে গো। বাপ কাঁচি দিয়ে কাপড় কাটে, আর তোমার ছেলে তলোয়ার দিয়ে মাথা কাটে। দুটোই তো কাটাকুটির কাজ। একে তাকে বলে একটা রুটির কারখানায় ব্যবস্থা করে দেয় তার। কিন্তু ছেলের কাজেও মন নেই। অর্ধেক দিন সে কাজে যায় না। আম্মি ছেলেকে ধরে বেঁধে কারখানায় একেবারে ঢুকিয়ে দিয়ে এলে হলো, না হলে সে মুখও হতে চায় না। কারখানায় ধরে বেঁধে দিয়ে এলেও কাম কাজ সে মোটে ঠিকঠাক করে না। সব সময় অন্যমনস্ক, খালি ভুল করে, মালিকের লোকসান হয়। এভাবে কি করে হবে বলুন দেখি ভাবি? আমি ওর আব্বার ভক্ত ছিলাম, সেই সুবাদে আপনি যখন বললেন তখন আর না করিনি। কিন্তু এভাবে যদি আমার লোকসান করতে থাকে তাহলে আমি ওকে রাখি কি করে বলুন তো? আপনার মেহেরবানি যে আপনি আমার কথায় ওকে কাজে বহাল করেছেন, কিন্তু এখন আমি আপনাকে বলছি, ওকে আপনি ছাড়িয়ে দিন। আমি আর কাল থেকে ওকে পাঠাবো না। এভাবে লোকসান হলে কেন ওকে রাখবেন আপনি? এভাবে কামকাজও কিছু হয় না ছেলের। ছেলে খালি সারাদিন এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়ায়। খাওয়া আর ঘুমের সময়টুকু বাড়ি ফেরে। আর ছেলেকে দেখে আম্মি চোখের পানি ফেলে। দুঃখ করো না ভাই, এসব ছেলে কি আর আম্মির কথায় সিধে হয়? এদের মতো ছেলেদের মোক্ষম দাওয়াই হলো বিবি। ছেলেকে বিয়ে শাদী দাও, দেখবে ছেলে সুসুর করে সিধে হয়ে গেছে। তাও করে হাসিবের আম্মি। দেখে শুনে ভালো একটা মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে দেয়, কিন্তু কোনো ফল হয় না। হাসিব সেই বাউন্ডুলেই থেকে যায়। হাসিবের বাড়ির কাছে একদল কাঠুরিয়া থাকত। তারা ড্যানিয়েলের শিষ্য ছিল। তাদেরই একজন একদিন বলে, এক কাজ করো ভাবি, তোমার ছেলেকে একটা গাধা, একটা কুড়ুল
আর একটু দড়ি কিনে দাও। ও যখন ঘুরে ঘুরেই বেড়ায়, তো চলুক না আমাদের সঙ্গে। আমরা জঙ্গলে কাঠ কাটতে যাব যখন, ওকে সঙ্গে করে নিয়ে যাব। ঘোরাও হবে, আবার কাজও হবে। দিনের শেষে ওই কাঠ বাজারে মহাজনের কাছে বেচে কিছু কামাইও হবে বেশ। কাঠুরিয়ার প্রস্তাবটা মনে ধরে ড্যানিয়েলের বিবির। সে এর কাছে তার কাছে চেয়ে কিছু দিনার জোগাড় করে ছেলেকে একটা গাধা, একটা কুড়ুল আর কিছু দড়ি কিনে দেয়। সকালে কাঠুরিয়া বাড়ির দরজায় এসে হাঁক দিতেই সে হাসিবকে তাদের সঙ্গে রওনা করে দেয় জঙ্গলে। এই কাজটা প্রথম দিন থেকেই হাসিবের ভালো লেগে যায়। বাইরে বাইরে বেশ ঘোরা যায় সারাদিন। কাজে মন বসে যায় তার। কাঠ বিক্রি করে কিছু উপার্জনও হতে থাকে। হাসিবের উপার্জনে আম্মি ও বিবির কষ্ট কিছুটা হলেও কমে। একদিন হয়েছে কি, হাসিব দল ছুট হয়। এমনটা নতুন কিছু নয়, জঙ্গলে কাঠ কাটতে কাটতে হামেশাই ও দল ছুট হয়েই যায়। হাসিবও হয়েছে 2-1 দিন। বিকেলে আবার সব ফিরে আসে। তো সেদিন দেখে একটা বড় ডাল গাধার পিঠে চাপাতে অসুবিধা হচ্ছে, তাই সেটাকে ছোট করতে গিয়ে আর খেয়াল করে না যে বাকিরা চলে গেছে। ডালটায় 2-4 কোপ বসানোর পরে তার কুড়ুলটা হাত থেকে ছিটকে গিয়ে পড়ে একটা ঝোপের মধ্যে। সে কুড়ুলটাকে খুঁজতে গিয়ে দেখে সেটা পড়ে আছে একটা পাথরের উপর। পাথরের ঠিক মাঝে একটা বড় তামার ঢাকনা। অদ্ভুত তো, এখানে ঢাকনা কিসের? ঢাকনাটা সরাতেই হাসিবের চোখ ছানা বড়া। আরে, এ তো একটা সুড়ঙ্গ। ওগুলো কি সুড়ঙ্গের মধ্যে? বড় বড় জ্বালা মনে হচ্ছে। গুপ্তধনের অনেক গল্প শুনেছে হাসিব। এভাবেই নাকি মাটির নিচে জ্বালায় ভরে ভরে দিনার রাখা থাকে। হাজার হাজার লাখ লাখ দিনার। যারা একবার গুপ্তধন পায় তাদের জিন্দেগিতে আর করে খেতে হয় না। তেমন কাউকে সে দেখেনি ঠিকই, কিন্তু শুনেছে তো। হাসিবের বুক ধরাস 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 করতে থাকে। তাহলে কি আমি বড়লোক হয়ে গেলাম? গুপ্তধন পেলাম আমি? চোখ চকচক করে ওঠে তার লোভে। সে 7-5 না ভেবে কুড়ুল হাতে নেমে পড়ে সুড়ঙ্গের মধ্যে। জ্বালাগুলোকে সে ভালো করে দেখে। মনে তো হচ্ছে গুপ্তধনই আছে। মুখগুলো শক্ত করে আটা। কুড়ুলের এক বাড়িতে একটা জ্বালা ফাটিয়ে ফেলে হাসিব। এটা কি চটচট করছে? জ্বালা থেকে চটচটে কিছু একটা বেরিয়ে তার হাতে লাগে। সে নিজের হাতটা গর্তের মুখের কাছে আলোয় নিয়ে এসে দেখে মধু। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। জ্বালায় করে মধু রাখা। পুরো খাটনিটাই বেকার। এই মধু নিয়ে যেতে যা ঝামেলা, তাতে পর্দায় পোষাবে না। দূর যাই, দেখি বাকিরা কোথায়। আসল ঝামেলা তো এবার শুরু হয়। গর্তে ঢুকে তো গেছে, এবার বেরোবে কি করে? তাড়াহুড়ো মনে ছিল না কথাটা। একটা দড়ি বেঁধে ঝুলিয়ে রেখে নামালেই তো হতো। আসিফ ভাইজান, মকবুল ভাই, মেহমুদ চাচা, শুনতে পাচ্ছ? আমি হাসিব, কেউ আছো? কে শুনবে তার ডাক? ঘন জঙ্গলে মানুষ কোথায়? তার দল তো এগিয়ে গেছে অন্যদিকে। বহু ডাকাডাকি করেও লাভ হয় না কিছুই। শেষে মরিয়া চেষ্টা চালায় হাসিব। জ্বালাগুলো যদি এনে এখানে রাখি, তাহলে কিছু একটা সুরাহা হতে পারে। লাফালে গর্তের মুখটা নাগালে পেয়ে যেতে পারি। কিন্তু জ্বালাগুলো রাখবে কি করে এনে? সেগুলো যে অসম্ভব ভারী। হাসিব সেগুলো নাড়াতেই পারে না। উল্টে ওগুলো ঠেলাঠেলি করার ধকলে ক্লান্ত হয়ে পড়ে সে। শেষে মাটিতে শুয়ে পড়ে। ঘামে তার সারা শরীর চপচপে ভিজে যায়। গর্তের মধ্যে গুমোট গরম আর ভ্যাপসা গন্ধে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে হাসিব। শ্বাস নিতে কষ্ট হয়, হাত পা অসাড় হয়ে আসে। চোখ বুজে পড়ে থাকে সে।
হঠাৎ খটখট একটা শব্দে চমকে ওঠে হাসিব। কে কে? অন্ধকারেও মৃত্যু দূতকে চিনতে ভুল করে না তার চোখ। তার দিকে এগিয়ে আসছে বিশাল বড় একটা কাঁকড়া পিছে। আল্লাহ, মদদ করো! আল্লাহর নাম নিয়ে হাসিব হাতের কুড়ুলটা তুলে এক কোপ মারে। কাঁকড়া বিছেটা দু টুকরো হয়ে যায়। উত্তেজনায় দ্বিগুণ ঘেমে ওঠে হাসিব। শান্ত হতে সময় নেয়। তখনই চোখে পড়ে সুড়ঙ্গের দেওয়ালে একটা ফুটো। ফুটোর মধ্যে দিয়ে আলো এসে পড়েছে। আলো কেন? আশা জাগে হাসিবের মনে। সে ছুটে যায় ফুটোর কাছে। এই ফুটো দিয়ে আলো আসছে। ফুটোতে চোখ লাগিয়ে ওপারে দেখার চেষ্টা করে সে। ঠিক বুঝতে পারে না কি আছে ওপারে। আলো যখন, তখন নিশ্চয়ই ওপরে মাথার ওপর খোলা আকাশ। সূর্যের আলো এসে পড়েছে এই ফুটো দিয়ে, নইলে এখানে আলো জ্বালাবে কে? হাতের কুড়ুল তুলে বারবার বাড়ি মারতে থাকে ফুটোর উপর। কুড়ুলের বাড়ি দিতে দিতে অনেকটা পাথর সে চটিয়ে ফেলে। বড় হয়ে যায় ফুটোটা। এবার এর মধ্যে দিয়ে গলে যাওয়া যাবে। এবং গলে যায় সে। এ কি? এ তো আরেকটা গুহা। গুহা নয় ঠিক, একটা ঘর। আলো জ্বলছে। তাহলে কি এটা কোনো প্রাসাদের গুপ্তকক্ষ? কিন্তু এই জঙ্গলে তো কোনো প্রাসাদ বা বাড়ি নেই। দারুণ কৌতূহলে ঘরটার চারদিকে চোখ বুলায় হাসিব। আরে ওদিকে ওটা কি? লোহার দরজা। ছুটে গিয়ে দাঁড়ায় হাসিব লোহার বিশাল বড় বন্ধ দরজার সামনে। দরজায় একটু চাপ দিতেই পাল্লা দুটো নড়ে ওঠে। হাসিব উৎসাহ পেয়ে যায়। এর ওপারে নিশ্চয়ই বেরোনোর পথ আছে। মুক্তির আশায় সে দরজা ধরে টানে। দরজার ওপারে আরেকটা বড় ঘর। এটা তো বিশাল বড়। ঘরটার মেঝে একটা গোটা পান্না কেটে তৈরি। ঘরে অনেকগুলো রূপোর আসন রাখা, মাঝে একটা বড় ফোয়ারা, আর সব শেষে একটা সোনার সিংহাসন। এটা কি দরবার কোনো সুলতানের? এত বড় দরবার! মুক্তির কথা ভুলে যায় হাসিব। সে ঘুরে ঘুরে দেখতে থাকে দরবারটা। 11,998, 11,999, 12,000। হাসিব গুনে দেখে 12,000 রূপোর আসন রাখা রয়েছে ঘরে। আসন গোনা শেষ হলে ক্লান্ত হাসিব একটু জিরিয়ে নিতে বসে সোনার সিংহাসনে। সিংহাসনের মোলায়েম মখমলের গদিতে বসে আরাম লাগে তার। কিছুক্ষণের মধ্যেই সে ঘুমে ঢুলতে শুরু করে। ঘুমের মাঝেই খেয়াল হয় কারা যেন হাততালি দিচ্ছে অনেক দূরে। সে সজাগ হয়ে যায়, নড়ে চড়ে সোজা হয়ে বসে সিংহাসনে। এদিক ওদিক দেখতেই দেখে পিল পিল করে এক দঙ্গল মেয়ে এগিয়ে আসছে। দারুণ রূপসী প্রত্যেকে। তাদের হাসির শব্দকে হাসিব ভুল করে হাততালির শব্দ ভেবেছিল। কিন্তু এ কি? ওদের পা কোথায়? সকলের কোমরের নিচ থেকে বাকি দেহটা সাপের মতো। ওরা সর্পকন্যা, 12,000 সর্পকন্যা ও তাদের রানী। নিজের অজান্তেই তাদের দেখে সিংহাসন থেকে উঠে দাঁড়ায় হাসিব। সর্পকন্যারা এসে যে যার নির্দিষ্ট আসনে উঠে বসে। রানী বসে তার সিংহাসনে। তারা হাসিবকে দেখে কিন্তু কিছু বলে না। সকলে একসঙ্গে চোখ বুজে প্রার্থনা করে তাদের ঈশ্বরের। তারপর শুরু হয় দরবারের কাজ। কে তুমি মুসাফির? প্রথমেই রানী প্রশ্ন করে হাসিবকে। আমার নাম হাসিব। এখানে কি করে এলে? আমি কাঠ কাটতে এসেছিলাম।
দলছুট হয়ে গেছি এই কুড়ুলটা পড়ে এই গর্তের মুখে। রানীকে বৃত্তান্ত শোনায় হাসিব। সব শুনে রানী তাকে একটা খালি আসন দেখিয়ে বলে, বসো, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। রানী হাসিবের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করে। তার জন্য খানাপিনার ব্যবস্থা করা হয়। তাকে যতদিন খুশি থাকার অনুমতি দেয় রানী। এই হচ্ছে পাতাল লোক। তোমরা যে দুনিয়ায় বাস করো তার নিচের দুনিয়া। এই দুনিয়ার রানী হলাম আমি, জামলিক। এটা আমারই দরবার। প্রতি বছর শীতকালে আমরা এখানে থাকি, আমি এবং আমার 12,000 সঙ্গী সাথী। খেয়ে দে, ঘুমিয়ে আর গল্প শুনে দিব্যি কাটিয়ে দিই সময়টা। শুনবে? কি গল্প? বেশ, শোনাও না। তাহলে শোনো। রানী হাসিব ও তার 12,000 সর্পকন্যাকে গল্প শোনাতে শুরু করে। সুলতান বানু ইসমাইল মারা যাওয়ার সময় তার একমাত্র সন্তান শেহজাদা বুলুকিয়াকে ডেকে বলে যায়, শোনো বেটা, আমার মৃত্যুর পর মসনদে তুমি বসবে। তুমি প্রথমেই যেটা করবে, এই প্রাসাদে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসে যে যতই ক্ষুদ্র হোক না কেন একটা ফর্দ বানাবে। কোনো জিনিস যদি প্রাসাদের বাইরে বের করতে হয় তাহলে ভালো করে দেখে শুনে পরীক্ষা করে তবেই ছাড়বে। বুঝতে পেরেছো? পুত্র বুলুকিয়া মসনদে বসেই ফর্দ বানানোর কাজে হাত দেয়। প্রাসাদের যা কিছু ছিল সব সে ভালো করে পরীক্ষা করে টুকে রাখতে থাকে। ঘুরতে ঘুরতে সে অনেকগুলো বড় বড় ঘরে ঢোকে। এই ঘরগুলো সে ছোটবেলা থেকে তালাবন্ধই দেখে আসছে, কোনো দিনও ঢোকার সুযোগ হয়নি। সে তার আব্বার কাছে শুনেছে যে ওগুলোতে নাকি প্রচুর দৌলত আছে, কিন্তু সেই অনেকটা যে কতটা তার কোনো ধারণা ছিল না তার। ঘরগুলো খুলে সে একেবারে হাঁ হয়ে যায়। শেষ ঘরটা খুলে দেখে ঘরের মাঝখানে দুটো পাথরের থামের উপর একটা আবলুস কাঠের সিন্দুক রাখা। সিন্দুকটা খুলতেই দেখে একটা সোনার ছোট্ট তরঙ্গ রাখা তার ভিতর। সেটা খুলতেই একটা সোনার পুঁথি পায় সে। পুঁথি খুলে পড়তেই তার মাথা ঘুরে যায়। কেন? কি লেখা ছিল সেই পুঁথিতে? কোনো মারাত্মক কিছু? পুঁথিতে লেখা ছিল, মানুষ, জিন, পাখি ও পশুর মালিক হতে চায় তাকে একটি আংটি পরতে হবে। মহান খলিফা সুলেমান এই আংটি পরতেন। আসলে তিনি 7 সমুদ্রের পারে এক দ্বীপে সমাধিস্থ। তার হাতেই রয়েছে এই আংটি। ঈশ্বরের দান এই আংটি এক সময় আদম পরতেন। জান্নাত থেকে বিতাড়িত হওয়ার আগে পর্যন্ত এই আংটি তার হাতেই ছিল। তার কাছ থেকে এটি পান গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েল এই আংটি খলিফা সুলতান সুলেমানকে উপহার স্বরূপ দিয়েছিলেন। যতদূর জানি খলিফা সুলতানের সেই সমাধিতে কেউ পৌঁছতে পারে না। ঠিকই শুনেছ। তাহলে কেউ সেই আংটি পাবে কি করে? তার নিদানও লেখা ছিল সেই পুঁথিতে। 7 সমুদ্র পার করে খলিফা সুলতান সুলেমানের সমাধিতে পৌঁছনো কোনো মানুষের পক্ষে অসম্ভব। এক বিশেষ জাদুরস আছে, একমাত্র সেই জাদুরস পায়ের তলায় লাগালে 7 সমুদ্র পার করে খলিফা সুলতান সুলেমানের সমাধিতে পৌঁছনো সম্ভব। কিন্তু সে জাদুরস আছে কোথায়? আমার কাছে। আমার রাজ্যে এক বিশেষ গাছ জন্মায়, সেই গাছের রসই হলো ওই জাদুরস। জানো তো মুসাফির, আমি গাছপালা, ফুল, ফল সবার ভাষা বুঝতে পারি, তারাও আমার ভাষা বোঝে। আমরা কথা বলি, গল্প করি, খুব মজা হয়। আরও একটা গুণ আছে সেই আংটির। সেটা সর্পকন্যাদের রানী ইচ্ছে করেই বলে না হাসিবকে। ওই আংটিটি যে পরবে
তার বশে থাকবে স্বয়ং রানী ও তার 12,000 সর্পকন্যা, এবং সর্পরাজ্যের অমৃত পান করার সুযোগ পাবে সে, যে অমৃত অমরত্ব দান করে। অমরত্ব মানে যে খাবে ওই অমৃত সে কোনোদিন মরবে না? জি হুজুর। এমন ওষুধও আছে নাকি আপা? রূপকথায় সব আছে। সে কি বুড়ো হবে? না, সে কোনোদিনও বুড়ো হবে না। তোমার সেই অমৃত লাগবে নাকি দুনিয়াজাদ? কেন? আমার লাগবে কেন? না, তাহলে চিরকাল এমন বাচ্চা থাকতে পারবে। আর আপনি আমাকে খেপাতে পারবেন, তাই তো? আর কি বলবে সুলতান? বেগমকে তো কাহানিতে পরে কি হলো জিজ্ঞেস করে কোনো লাভ নেই। এমন অর্ধেক কাহানি শুনে কি আশ মেটে? কি হবে বলুন তো এবার? হাসিব কি ছুটবে ওই আংটি উদ্ধার করতে? 7 সমুদ্রের পারে সেই সম্রাট সুলেমানের সমাধিতে? মানে সামনে একটা দুঃসাহসিক অভিযান। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, উজির, ইন্দ্রনীল ভাদুরী, তাজ, সায়ন্তন ঘোষ, আজিজ, আর্য জানা, দুনিয়া, আম্রপালি ঘোষ মিত্র, কর্পূর ও প্রবাল দ্বীপের সুলতান পার্থ রয়, শেহজাদে দুনিয়ার দাইমা গার্গীহর চট্টোপাধ্যায়, রানী সঙ্গীতা গাঙ্গুলি, বুলুকিয়া অর্ঘ্যমাল্য মাইতি, অন্যান্য চরিত্রে অভিজিৎ বিশ্বাস এবং চিত্রাঙ্গী রয়। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।